আসসালামু আলাইকুম। আমরা আজকে ভূগোলের প্রথম যে পার্ট সেটা নিয়ে আলোচনা করবো। আমাদের ভূগোলের মোট পার্ট থাকবে 6টি, তার মধ্যে প্রথম পার্টটা নিয়ে আজকে আমরা আলোচনা করছি। একদম ফার্স্টে আমরা ভূগোলের প্রাথমিক ধারণা দেখব এবং মানচিত্র থেকে মহাবিশ্ব নিয়ে একটু আলোচনা করব। তো একদম শুরুতে আমরা ভূগোলের সংজ্ঞা এবং মানচিত্র দেখি, একটু বোঝার চেষ্টা করি। সো পণ্ডিতরা ভূগোল সম্পর্কে কি বলেছেন? জিওগ্রাফি বা ভূগোল এই শব্দটি প্রথম ব্যবহার করেছিলেন ইরাটোস্থেনিস। ইরাটোস্থেনিস প্রথম এটি ব্যবহার করেছিলেন, জিওগ্রাফি শব্দটি। যে জিওগ্রাফি মানেই ভূগোল, সো এই শব্দটি প্রথম ব্যবহার করেছিলেন কে? ইরাটোস্থেনিস। এবং ম্যাকনি ম্যাকনি একটি কথা বলেছিলেন যে ভূগোল হলো পৃথিবীর মানুষের আবাসভূমি হিসেবে আলোচনা। তাহলে ভূগোল কি? পৃথিবীর মানুষের আবাসভূমি হিসেবে আলোচনা যেটি, সেটি ভূগোল। কে বলেছেন? ম্যাকনি বলছেন। কার্ল রিটার বলছেন ভূগোল হলো পৃথিবীর বিজ্ঞান। তাহলে তিনজন পণ্ডিত সম্পর্কে আমরা জানলাম ভূগোলের। প্রথম যিনি, তিনি জিওগ্রাফি বা ভূগোল শব্দটি প্রথম ব্যবহার করেছেন। দ্বিতীয় ম্যাকনি, তিনি বলছেন যে ভূগোল হলো পৃথিবীর মানুষের আবাসভূমি হিসেবে আলোচনা। এবং কার্ল রিটার বলছেন যে ভূগোল হলো পৃথিবীর বিজ্ঞান। মানচিত্রের স্কেল দেখি। মূলত তিনটা পদ্ধতি আছে। মানচিত্র তিনটা পদ্ধতিতে মেজার করা হয়। এক, বর্ণনার মাধ্যমে। দুই, রেখাচিত্রের মাধ্যমে। এবং তিন, প্রতিভু অনুপাতের মাধ্যমে। তাহলে তিনটা পদ্ধতিতে মানচিত্র স্কেল করা হয়: বর্ণনার মাধ্যমে, রেখাচিত্রের মাধ্যমে এবং প্রতিভু অনুপাতের মাধ্যমে। এবং এই পৃথিবীকে যে আম, মানচিত্র স্কেলটা, এই স্কেলটা তিন রকমের। পদ্ধতি তিনটা: বর্ণনা, রেখাচিত্র, প্রতিভু অনুপাত। এবং স্কেলটা তিন রকমের: ক্ষুদ্র স্কেল, মাঝারি স্কেল এবং বৃহৎ স্কেল। তিন রকমের স্কেল পাওয়া যায়: ক্ষুদ্র স্কেল, মাঝারি স্কেল, বৃহৎ স্কেল। ক্ষুদ্র স্কেলটা হচ্ছে 1:1 লাখ। মাঝারি স্কেল হচ্ছে 1:50,000। এবং বৃহৎ স্কেল হচ্ছে 1:10,000। তো এই জিনিসটা বুঝি যে 10,000, 50,000, 1 লাখ, অর্থাৎ প্রতি 10,000-কে 10,000-এর মধ্যে এক অংশ যখন নেওয়া হবে সেটা বৃহৎ স্কেল। প্রতি 50,000-এর মধ্যে 1 ভাগ যখন নেওয়া হবে তখন সেটা মাঝারি স্কেল। এবং প্রতি 1 লাখের মধ্যে 1 ভাগ যখন নেওয়া হবে তখন সেটা ক্ষুদ্র স্কেল। এবার সেই মানচিত্রের প্রকারভেদ। মানচিত্র আমরা দুইটি প্রকার এখানে দেখছি: ক্যাডাস্ট্রাল বা মৌজা মানচিত্র এবং টপোগ্রাফিক বা প্রাকৃতিক মানচিত্র। দুই রকমের মানচিত্র আমরা দেখতে পাচ্ছি: টপোগ্রাফিক বা প্রাকৃতিক মানচিত্র এবং ক্যাডাস্ট্রাল বা মৌজা মানচিত্র। মূলত বৃহৎ স্কেল, অর্থাৎ বৃহৎ স্কেল 1:500 থেকে 1:4000 এর মধ্যে জমির সীমানা ও মালিকানা দেখাতে ব্যবহৃত হয়। আমরা জানি বৃহৎ স্কেল বলতে বোঝাচ্ছে 1:10,000। তো যদি 1:500 হয় তাহলে তো আরো বৃহৎ স্কেল। 1:4000 হয়, সেটাও বড় স্কেল, বৃহৎ স্কেল। সো 1:1000 এর রেঞ্জের মধ্যে যা যা আছে সবগুলো বড় বড় স্কেল। সো ক্যাডাস্ট্রাল বা মৌজা মানচিত্র, এখানে আমরা দেখতে পাই যে জমির সীমানা বা মালিকানা দেখাতে ব্যবহৃত হয়। তো এটা কোন ক্ষেত্রে ব্যবহৃত হয়? জমির সীমানা ও মালিকানা, মৌজা মানচিত্র যেটা ব্যবহৃত হয় সেটার ক্ষেত্রে। এবং সেটার স্কেলের অনুপাতটা হচ্ছে 1:500 এবং 1:4000, 1:500 থেকে 1:4000-এর মধ্যে। টপোগ্রাফিক স্কেল বা প্রাকৃতিক মানচিত্র, টপোগ্রাফিক বা প্রাকৃতিক মানচিত্র স্কেল বলে বলবো এখানে। এটির মধ্যে মাঝারি স্কেল, অর্থাৎ 1:25,000 থেকে 1:1 লাখ। হ্যাঁ, সো মাঝারি স্কেল থেকে একদম প্রায় ক্ষুদ্র স্কেলের দিকে চলে যাচ্ছে। এটি প্রাকৃতিক ও মানবসৃষ্ট বৈশিষ্ট্য দেখায়। বাংলাদেশ ব্রিটিশ টপোগ্রাফিক মানচিত্র অনুসরণ করে। ঠিক আছে। তো আই গেস যে এই জিনিসগুলো আমরা বুঝতে পেরেছি। ক্যাথাড্রালের ক্ষেত্রে মূলত বা মৌজা মানচিত্র মূলত এটা আহ, জমির সীমানা, ক্যাডাস্ট্রাল স্টেল বা মৌজা মানচিত্র হচ্ছে জমির সীমানা ও মালিকানা দেখাতে ব্যবহৃত হয়। আর টপোগ্রাফিক মানচিত্রটা হচ্ছে প্রাকৃতিক ও মানবসৃষ্ট বৈশিষ্ট্যগুলো দেখায়। এবং এটি হচ্ছে 1:25,000 থেকে 1:1 লাখ এর মধ্যে। আর মৌজা মানচিত্র হচ্ছে 1:500 থেকে 1:4000। ওকে, আমরা নেক্সট স্লাইডে চলে যাই। পৃথিবীর ভৌগোলিক যে স্থানাঙ্ক সেটা একটু দেখি। পৃথিবীর ভৌগোলিক স্থানাঙ্কটা দেখি, অর্থাৎ আহ, পৃথিবীর কোন দিকে কোন রেখা, এই মানচিত্রটা দেখলে আমরা বুঝি, এই চিত্রটা দেখলে আমরা বুঝি খুবই খুবই ক্লাসিক একটা চিত্র এটি। এবং এই একটা চিত্রই অনেক কিছু ক্লিয়ার করে দেয়। দেখি, এই যে আমাদের পৃথিবী একটা গোলকের মতন, তার মধ্যে একদম উত্তর দিকে যেটি রয়েছে সেটি হচ্ছে এটা একটা মেরু, এটাকে বলা হয় উত্তর মেরু। এবং এটি 90 ডিগ্রি অক্ষাংশ এটি। এবং একদম দক্ষিণ দিকে বলতে নিচের দিকে যেটা রয়েছে সেটা হচ্ছে দক্ষিণ মেরু, এটা 90 ডিগ্রি অক্ষাংশ। হ্যাঁ, 90 ডিগ্রি অক্ষাংশ, এটা 90 ডিগ্রি অক্ষাংশ। ঠিক আছে। এখন দেখি যে নিরক্ষরেখা কোনটি। নিরক্ষরেখা হচ্ছে
0 ডিগ্রি অক্ষাংশ। অক্ষরেখা কোনটি? এই যে আমাদের পূর্ব থেকে পশ্চিম দিকে যে রেখাটা চলে যায়, রেখাগুলো চলে যায়, সেটা হচ্ছে আমাদের অক্ষরেখা। এই অক্ষরেখাগুলোর মধ্যে বিশেষ ধরনের একটা রেখা আছে, সেটা হচ্ছে নিরক্ষরেখা, যেটা একদম সমান, যেটা একদম মাঝ বরাবর চলে গিয়েছে, 0 ডিগ্রি অক্ষাংশ। তো পৃথিবীকে উত্তর ও দক্ষিণ গোলার্ধে ভাগ করে। এর অন্য নাম রয়েছে, এটিকে বিষুব রেখা বলা হয়, এটিকে মহাবৃত্ত বলা হয়, এটিকে গুরুবৃত্ত বলা হয়। এটিকে বিষুব রেখাও বলা হয়, মহাবৃত্তও বলা হয়, গুরুবৃত্তও বলা হয়। ঠিক আছে। এই 0 ডিগ্রি অক্ষাংশ থেকে যদি আমরা একটু উত্তরের দিকে চলে যাই, আমরা পাই কর্কট ক্রান্তি রেখা, 33.5 ডিগ্রি কর্কট ক্রান্তি রেখা। এবং এই নিরক্ষরেখা থেকে আমরা যদি দক্ষিণ দিকে চলে যাই 33.5 ডিগ্রি, সেটা পাবো মকর ক্রান্তি রেখা, দক্ষিণ অক্ষাংশ মকর ক্রান্তি রেখা। আমরা সুমেরু বৃত্ত পাই, এটি হচ্ছে 65.5 ডিগ্রি দক্ষিণ, এবং কুমেরু বৃত্ত পাই উত্তর। তাহলে আমরা এখন পর্যন্ত এইখানে যা যা বুঝলাম, এটা একটু বোঝার চেষ্টা করি। সো মেরু বলতে আমরা উত্তর মেরু বোঝাচ্ছি 90 ডিগ্রি অক্ষাংশ, এবং দক্ষিণ মেরু 90 ডিগ্রি অক্ষাংশ। সুমেরু বৃত্ত হচ্ছে দক্ষিণের দিকে 65.5 ডিগ্রি, এবং কুমেরু বৃত্ত দক্ষিণের দিকে 65.5 ডিগ্রি, এবং উত্তরের দিকে 65.5 ডিগ্রি হলে সেটা কুমেরু বৃত্ত। কর্কট ক্রান্তি রেখা হচ্ছে কোথায়? উত্তর অক্ষাংশে 23.5 ডিগ্রি, 23.5 ডিগ্রি, এবং দক্ষিণ অক্ষাংশে 23.5 ডিগ্রি যেটা হবে সেটা হচ্ছে মকর ক্রান্তি রেখা। আর নিরক্ষর রেখাটা একদম মাঝ বরাবর 0 ডিগ্রি অক্ষাংশ এটি। এবার এক্সট্রা আরো দুইটা জিনিস বুঝি। মূল মধ্যরেখা কি? 0 ডিগ্রি দ্রাঘিমাংশ। দ্রাঘিমাংশ কোনটা? এই যে উত্তর থেকে দক্ষিণ দিকে যে একদম মাঝ বরাবর যে রেখাটা গিয়েছে সেটাই দ্রাঘিমাংশ। হ্যাঁ, এটা দ্রাঘিমাংশ। এই যে মাঝে যে রেখাটা সেটা দ্রাঘিমাংশ। এটাকে বলা হচ্ছে দ্রাঘিমাংশ। 0 ডিগ্রি দ্রাঘিমাংশ যেটা, সেটাকে বলা হয় মূল মধ্যরেখা। সো মধ্যরেখা কিন্তু এই যে উত্তর দক্ষিণে যেটা আছে, যেটার নাম হচ্ছে বিষুব রেখা, মহাবৃত্ত বা গুরুবৃত্ত বা নিরক্ষরেখা, এটাকে বলা হবে না। মধ্যরেখা বলা হবে কোনটা? যেটা উত্তর দক্ষিণ বরাবর গিয়েছে, সেটাকে বলা হচ্ছে মূল মধ্যরেখা। শুধু মধ্যরেখা না, মূল মধ্যরেখা। এবং আরেকটা ইম্পর্টেন্ট জিনিস আমরা যেখানে দেখবো সেটা হচ্ছে আন্তর্জাতিক তারিখ রেখা। মূলত 180 ডিগ্রি, 180 ডিগ্রি দ্রাঘিমাংশ, প্রশান্ত মহাসাগর উপর দিয়ে গিয়েছে এটি। এই যে 180 ডিগ্রি দ্রাঘিমাংশ, অর্থাৎ দ্রাঘিমা রেখা হচ্ছে এই যে উত্তর দক্ষিণ দিকে, এখান থেকে 180 ডিগ্রি যদি যাই আমরা, 180 ডিগ্রি দ্রাঘিমাংশ, এইটা মূলত প্রশান্ত মহাসাগর উপর দিয়ে গিয়েছে। এই দ্রাঘিমাংশটাকে বলা হয় হচ্ছে আন্তর্জাতিক তারিখ রেখা। তো আন্তর্জাতিক তারিখ রেখা কোনটি? 180 ডিগ্রি দ্রাঘিমাংশ। 180 ডিগ্রি দ্রাঘিমাংশটাকে বলা হচ্ছে আন্তর্জাতিক তারিখ রেখা। বোঝা গিয়েছে। নেক্সট বিষয়ে চলে যাই আমরা। বাংলাদেশের ভৌগোলিক অবস্থান। আমরা পৃথিবীর একটা মানচিত্র দেখলাম, এবার আমরা বাংলাদেশের ভৌগোলিক অবস্থান দেখি। তো বাংলাদেশ, এই যে বাংলাদেশের একটা মানচিত্র, এই বাংলাদেশের মানচিত্রের মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে বাংলাদেশের একদম মাঝ বরাবর একটা কর্কট ক্রান্তি রেখা দেখতে পাচ্ছি, এবং একদম এই উত্তর দক্ষিণ বরাবর একটা রেখা দেখা পাচ্ছি। এটাকে বলা হচ্ছে 90 ডিগ্রি পূর্ব দ্রাঘিমা রেখা। এই 90 ডিগ্রি পূর্ব দ্রাঘিমা রেখাটা বাংলাদেশের উত্তর থেকে দক্ষিণ দিকে চলে গিয়েছে, এবং বাংলাদেশের মধ্য দিয়ে চলে গিয়েছে, অর্থাৎ পূর্ব থেকে পশ্চিম দিকে চলে গেছে কর্কট ক্রান্তি রেখা। হ্যাঁ। তো বাংলাদেশ যে ভৌগোলিক অবস্থান, সেটিকে আমরা অক্ষাংশ দিয়ে যদি চিন্তা করি, তাহলে হচ্ছে 20 ডিগ্রি 34 মিনিট উত্তর অক্ষাংশ থেকে 26 ডিগ্রি 38 মিনিট উত্তর অক্ষাংশ, এবং এটা 20 ডিগ্রি 34 মিনিট উত্তর অক্ষাংশ থেকে 26 ডিগ্রি 38 মিনিট উত্তর অক্ষাংশ। অর্থাৎ অক্ষাংশের দিকে চিন্তা করলে 20 ডিগ্রি 34 মিনিট থেকে 26 ডিগ্রি 38 মিনিট পর্যন্ত আমাদের উত্তর অক্ষাংশ। যদি দ্রাঘিমাংশ চিন্তা, অর্থাৎ আমরা কিন্তু উত্তর অক্ষাংশে, দক্ষিণ অক্ষাংশে না। খেয়াল করি, অক্ষাংশ, অক্ষাংশ মানে কি? এই যে উত্তর দক্ষিণ, আমরা কিন্তু উত্তরে, মানে অর্থাৎ আমরা মানচিত্রে কি উত্তর দিকে না দক্ষিণ দিকে? আমরা হচ্ছে উত্তর দিকে। হ্যাঁ, ওকে। দ্রাঘিমাংশ আমরা হচ্ছে 88 ডিগ্রি 01 মিনিট পূর্ব থেকে 92 ডিগ্রি 41 মিনিট পূর্ব দ্রাঘিমাংশ অবস্থা, অর্থাৎ আমরা পূর্ব দ্রাঘিমাংশে এবং উত্তর অক্ষাংশে অবস্থিত। তাহলে বাংলাদেশ পূর্ব দ্রাঘিমাংশে অবস্থিত। পূর্ব দ্রাঘিমাংশ কতটুকু? 88 ডিগ্রি 01 ডিগ্রি পূর্ব থেকে 92 ডিগ্রি 41 মিনিট পূর্ব দ্রাঘিমাংশ, এবং অক্ষাংশ ক্ষেত্রে 20 ডিগ্রি 34 মিনিট উত্তর অক্ষাংশ থেকে 26 ডিগ্রি 38 মিনিট উত্তর অক্ষাংশ, অর্থাৎ আমরা উত্তর অক্ষাংশে এবং পূর্ব দ্রাঘিমাংশে অবস্থান করি। ওকে। এবার দেখি কর্কট ক্রান্তি রেখা কি, মানে রেখাটা কোন দিক দিয়ে গিয়েছে। বাংলাদেশে খুলনা বিভাগ, ঢাকা বিভাগ এবং চট্টগ্রাম বিভাগ দিয়ে গিয়েছে কর্কট ক্রান্তি রেখা। কর্কট ক্রান্তি রেখা এই যে এই কর্কট ক্রান্তি রেখাটা খুলনা বিভাগ দিয়ে ঢুকে চট্টগ্রাম বিভাগ পর্যন্ত বের হয়ে গেছে। খুলনা বিভাগের মতো চুয়াডাঙ্গা, ঝিনাইদহ, মাগুরা হয়ে গিয়েছে। ঢাকা বিভাগে রাজবাড়ী, ফরিদপুর, ঢাকা এবং মুন্সিগঞ্জে চলে গিয়েছে। চট্টগ্রাম বিভাগে কুমিল্লা, খাগড়াছড়ি, রাঙামাটি হয়ে চলে গিয়েছে। এবং মাঝখান দিয়ে যাওয়া যে রেখাটা, সেই রেখাটাকে মাঝখান বলতে হচ্ছে উত্তর দক্ষিণ দিয়ে যে রেখাটা গিয়েছে আমাদের, সেটাকে বলা হচ্ছে 90 ডিগ্রি পূর্ব দ্রাঘিমা রেখা। এটি শেরপুর থেকে পটুয়াখালী হয়ে বা কুয়াকাটা পর্যন্ত চলে গেছে। শেরপুর থেকে, এটা শেরপুর দিয়ে, এই জায়গাটা হচ্ছে শেরপুর, এই শেরপুর থেকে পটুয়াখালী হয়ে কুয়াকাটা দিয়ে চলে গিয়েছে। তো আমাদের মাঝখান দিয়ে যে রেখা
দ্রাঘিমা রেখা, 90 ডিগ্রি পূর্ব দ্রাঘিমা রেখা, সেটি শেরপুর থেকে প্রবেশ করেছে এবং বের হয়েছে পটুয়াখালী কুয়াকাটা হয়ে বের হয়ে চলে গিয়েছে। শেরপুর, এখানে পটুয়াখালী কুয়াকাটা হয়ে বেরিয়ে চলে গেছে। এটা হচ্ছে 90 ডিগ্রি পূর্ব দ্রাঘিমা রেখা। ওকে। এবং আমাদের যে কর্কটক্রান্তি রেখা, সেটা যখন এই পাশ থেকে এই পাশে গিয়েছে, এই কর্কটক্রান্তি রেখাটা বা বিষুব রেখাটা গিয়েছে, সেটা হচ্ছে খুলনা বিভাগ, ঢাকা বিভাগ, চট্টগ্রাম বিভাগ দিয়ে গেছে। খুলনা, ঢাকা, চট্টগ্রাম তিনটা বিভাগ দিয়ে গেছে। খুলনা, ঢাকা, চট্টগ্রাম। এবং খুলনা বিভাগের মধ্যে চুয়াডাঙ্গা, ঝিনাইদহ এবং মাগুরাতে গিয়েছে। চুয়াডাঙ্গা, ঝিনাইদহ, মাগুরা, এই জন্য খুব গরম ওখানে, কর্কটক্রান্তি রেখা খুবই গরম হয় এই রেখা যেদিকে যায়। এবং ঢাকা বিভাগে গিয়েছে রাজবাড়ী, ফরিদপুর, ঢাকা, মুন্সিগঞ্জ হয়ে। আর চট্টগ্রাম বিভাগে কুমিল্লা, খাগড়াছড়ি এবং রাঙামাটি হয়ে। আমরা নেক্সট অংশে যাই, সময়, অঞ্চল এবং প্রতিবাদ স্থান দেখি। সময়, অঞ্চল, প্রতিবাদ স্থান। একটা চিত্র দেখতে পাচ্ছি আমরা, গ্রাফিক্যাল চিত্র দেখতে পাচ্ছি। এই চিত্রটা একটু অনেক অনেক অর্থ বহন করে, এই চিত্রটা অনেক অর্থ বহন করে। দেখি, আমরা যদি একদম মেইন জায়গা থেকে যদি পূর্ব দিকে যাই, তাহলে সময় যোগ হয়, যদি পশ্চিম দিকে যাই সময় বিয়োগ হয়। পূর্ব দিকে সময় যোগ হবে, পশ্চিম দিকে গেলে সময় বিয়োগ হবে। এটা একটা বেসিক ফান্ডামেন্টাল কথা বলছো। তো পৃথিবী 24 ঘন্টায় 360 ডিগ্রি ঘোরে, যেহেতু পৃথিবী নিজ অক্ষরেখায় ঘুরে। সো পৃথিবী 24 ঘন্টায় যেহেতু একদিন হয়, সো পুরোটাই যেহেতু ঘুরে পৃথিবী পুরোটা একটা আবর্তন হয়, এটা হচ্ছে 360 ডিগ্রি। সো পৃথিবী 24 ঘন্টায় 360 ডিগ্রি ঘোরে। 1 ডিগ্রি দ্রাঘিমার জন্য সময়ের পার্থক্য 4 মিনিট, এবং 1 মিনিট দ্রাঘিমার জন্য সময় পার্থক্য 4 সেকেন্ড। যদি 1 ডিগ্রি, ডিগ্রিটা বড়, সো 1 ডিগ্রি দ্রাঘিমার পার্থক্য হয়, সময়ের পার্থক্য হয় 4 মিনিট। আচ্ছা, দ্রাঘিমার পার্থক্যটা কেন এখানে আমরা অক্ষরেখার পার্থক্য বা নিরক্ষরেখার পার্থক্য কেন দেখছি না? কারণ পৃথিবী ঘোরে কিন্তু এই যে পূর্ব পশ্চিম দিকে পৃথিবী ঘোরে, মানে বিষয়টা কিন্তু এমন না যে পৃথিবী উত্তর দক্ষিণ ঘোরে না। হ্যাঁ, পৃথিবী পূর্ব পশ্চিম দিকে ঘোরে। তো পূর্ব পশ্চিম দিকে যেহেতু পৃথিবী ঘোরে, সুতরাং পৃথিবী এই যে মূল যে মধ্যরেখাটা, অর্থাৎ উত্তর দক্ষিণ বরাবর যে মূল মধ্যরেখা চলে গিয়েছে, এইটাকে কেন্দ্র করে বা এটাকে সেন্টার ধরে পৃথিবী ঘোরে। তো এটার জন্যই আমরা চিন্তা করি দ্রাঘিমা, অর্থাৎ 1 ডিগ্রি যখন ঘুরবে দ্রাঘিমার দিকে, অর্থাৎ ধরলাম পূর্ব দিকে, পশ্চিম দিকে, পশ্চিম দিকে, পূর্ব দিকে, যেদিকেই ঘুরুক না কেন, 1 ডিগ্রি যদি ঘোরে তাহলে সময় পার্থক্য হবে 4 মিনিট। আর যদি 1 মিনিট ঘোরে সময় পার্থক্য হবে 4 সেকেন্ড। অর্থাৎ 1 ডিগ্রি ঘোরার জন্য 4 মিনিট করে সময় চলে যাবে, 1 মিনিট ঘোরার জন্য 4 সেকেন্ড করে সময় চলে যাবে। বাংলাদেশের সময়টা কি? বাংলাদেশের অবস্থান হচ্ছে 90 ডিগ্রি পূর্ব দ্রাঘিমাংশে। বাংলাদেশের অবস্থান হচ্ছে 90 ডিগ্রি পূর্ব দ্রাঘিমাংশে। অর্থাৎ দ্রাঘিমা রেখা যেটা রয়েছে, দ্রাঘিমা রেখার 90 ডিগ্রি পূর্বে, আমরা কি জানি একটু আগে আলোচনা করলাম যে পূর্বে হলে প্লাস হয়, পশ্চিমে হলে মাইনাস হয়। তার মানে কি, বাংলাদেশ যেহেতু 90 ডিগ্রি পূর্ব দিকে আছে, সুতরাং 1 ডিগ্রির জন্য 4 মিনিট করে বাড়ে। সো 90 ডিগ্রির জন্য 90 × 4, তাহলে 360 মিনিট করে বাড়বে। 360 মিনিট মানে হচ্ছে 6 ঘন্টা। এই জন্যই হচ্ছে দ্রাঘিমা রেখা থেকে আমাদের মানে মূল গ্রিনিচ মান মন্দির যেটা ধরা হয়, যেটা স্ট্যান্ডার্ড ধরা হয় পৃথিবীর, যেটাকে বেস ধরা হয়, কেন সেটা দ্রাঘিমা রেখার অবস্থান করে, মূল মধ্যরেখার উপর অবস্থান করে। সেখান থেকে আমরা 6 ঘন্টা এগিয়ে রয়েছি। কেন? কারণ 90 ডিগ্রি পূর্ব দিকে আমাদের অবস্থান। প্রতিবাদ স্থান কি? পৃথিবীর কোনো বিন্দুর ঠিক বিপরীত বিন্দুটাকে বলা হয় প্রতিবাদ স্থান। সময়ের পার্থক্য হয় সবসময় 12 ঘন্টা, অর্থাৎ এক স্থান থেকে ওই স্থানে প্রতিবাদ স্থানের সময় পার্থক্য হবে 12 ঘন্টা, এবং দ্রাঘিমার পার্থক্য হবে 180 ডিগ্রি। 12 ঘন্টা, 180 ডিগ্রি। বাংলাদেশের প্রতিবাদ স্থান প্রশান্ত মহাসাগরের চিলির কাছাকাছি। তাহলে প্রতিবাদ স্থানের সময় পার্থক্য 12 ঘন্টা, আর কোণের পার্থক্য বা দ্রাঘিমার পার্থক্য হচ্ছে 180 ডিগ্রি। আর বাংলাদেশের প্রতিবাদ স্থান হচ্ছে প্রশান্ত মহাসাগরের চিলির কাছাকাছি একটা স্থানে। এবার দেখি মহাবিশ্ব ও সূর্যতে। সূর্য, এই সূর্য জিনিসটাতে কি কি রয়েছে? এটা একটা নক্ষত্র, প্রথম কথা। এখানে উপাদান হিসেবে কি কি রয়েছে? হাইড্রোজেন রয়েছে এবং হিলিয়াম রয়েছে সবচেয়ে বেশি যদি থাকে তাহলে রয়েছে হাইড্রোজেন, এবং দ্বিতীয় সর্বোচ্চ হচ্ছে হিলিয়াম। হাইড্রোজেন রয়েছে সূর্যে 91.2%। 91.2% হাইড্রোজেন রয়েছে। হিলিয়াম রয়েছে 8.7%। 91.2% রয়েছে হাইড্রোজেন, হিলিয়াম রয়েছে 8.7%। ভর হিসাবে সূর্যের মধ্যে হাইড্রোজেন থাকে 71 থেকে 75%, এবং হিলিয়াম থাকে 25 থেকে 27%। তাহলে উপাদান হিসেবে হাইড্রোজেন থাকে 91.2%, এবং হিলিয়াম থাকে 8.7%। কিন্তু ভর হিসেবে হাইড্রোজেন থাকে 71 থেকে 75%, এবং হিলিয়াম থাকে 25 থেকে 27%। বলা যায় যে এই দুইটা জিনিসই মেইন জিনিস সূর্যের মধ্যে, প্রধান দুটো জিনিস বা মেইন। সূর্য বলতেই এই হাইড্রোজেন হিলিয়াম দিয়ে থাকে, আর বেশি আর যেগুলো থাকে সেগুলো যৎসামান্য খুব ন্যূনতম জিনিস থাকে। ঠিক আছে, তো এই দুটোই উপাদান হিসেবে এবং ভর হিসেবে সবচেয়ে বেশি এই দুটো থাকে। সূর্যে যে শক্তি উৎপাদন হয় সেটা কিভাবে? নিউক্লিয়ার ফিউশন প্রক্রিয়ার মাধ্যমে হয়। এখানে একটা জিনিস, রেলেভেন্ট একটা জিনিস মনে রাখা দরকার। বর্তমান সময়ে পারমাণবিক অস্ত্র, এই জিনিসটা খুবই একটা
আলোচিত বিষয়, এবং ইরান যখন পারমাণবিক অস্ত্রের অধিকারী হতে চায় তখন ইরান হচ্ছে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ এই কাজটা করতে যাচ্ছে, এবং ইউরেনিয়াম 235 যেই পরমাণু যে আলোটা, এইটার মাধ্যমে কিন্তু নিউক্লিয়ার চুল্লি চলে, এটার মাধ্যমে কিন্তু হচ্ছে পারমাণবিক অস্ত্র বানানো যায়। মূলত 5% যদি সমৃদ্ধ করা যায়, এনহেন্স করা যায় সেন্ট্রিফিউজ যন্ত্রের মাধ্যমে, সেটা হচ্ছে নিউক্লিয়ার চুল্লিতে ব্যবহার করা যায়, জ্বালানি হিসেবে ব্যবহার করা যায়। এবং এই জ্বালানির পাওয়ার কতটুকু, 1 কেজি ইউরেনিয়াম থেকে যে পরিমাণ জ্বালানি পাওয়া যাবে সেটা হয়তো কয়েক হাজার কয়লা লাগবে সেটা সেই পরিমাণ শক্তি পাওয়ার জন্য। সো ইউরেনিয়াম অনেক বেশি শক্তিশালী একটা পরমাণু। সো ইউরেনিয়ামকে যদি আমরা পারমাণবিক বোমা বানাতে চাই ইউরেনিয়াম থেকে, তাহলে সেটাকে 90% বা 90 থেকে 90-এর বেশি শতাংশ হচ্ছে সমৃদ্ধকরণ করতে হবে, এনরিচমেন্ট করতে হবে, যেটার জন্য সেন্ট্রিফিউজ প্রযুক্তি দরকার, যেটা আসলে ইরানের আছে। তো এই অবস্থাতে ইউরেনিয়াম থেকে যদি হচ্ছে নিউক্লিয়ার বোম বানানো হয়, তাহলে নিউক্লিয়ার অস্ত্র বানানো হয়, তাহলে সেটা যদি কোনো জায়গায় পড়ে, যেমন লিটল বয় ফ্যাটম্যান বানানো হয়েছিল জাপানের হিরোশিমা নাগাসাকিতে ফেলা হয়েছিল, তো সেখানে পারমাণবিক বোমা পড়ার পর যে বিক্রিয়াটা হয়, যে কারণে এটা এত বেশি ভয়ঙ্কর, সেটা হচ্ছে নিউক্লিয়ার ফিশন বিক্রিয়া। ঠিক আছে, এটা হচ্ছে ফিশন, এটা হচ্ছে ফিউশন। তো সূর্যে ঘটে হচ্ছে ফিউশন, নিউক্লিয়ার বোমা বাস্ট হলে হবে হচ্ছে ফিশন। ওকে। তো তাপমাত্রা, সূর্যের পৃষ্ঠের তাপমাত্রা প্রায় 6000 ডিগ্রি সেলসিয়াস। 6000 ডিগ্রি সেলসিয়াস, এটা পৃষ্ঠের তাপমাত্রা। দূরত্ব পৃথিবী থেকে প্রায় 15 কোটি কিলোমিটার। আলো আসতে সময় লাগে 8 মিনিট 19 সেকেন্ড। তাহলে সূর্যতে উপাদান হিসেবে থাকে হাইড্রোজেন 91.2%, হিলিয়াম থাকে 8.7%, ভর হিসেবে হাইড্রোজেন থাকে 71 থেকে 75%, হিলিয়াম থাকে 25 থেকে 27%। শক্তি উৎপাদন হয় নিউক্লিয়ার ফিউশন প্রক্রিয়ায়। তাপমাত্রা থাকে হচ্ছে পৃষ্ঠের 6000 ডিগ্রি সেলসিয়াস। দূরত্ব পৃথিবী থেকে 15 কোটি কিলোমিটার। আলো আসতে সময় লাগে পৃথিবীতে 8 মিনিট 19 সেকেন্ড। এবং ছায়াপথ যেটি, সেটা হচ্ছে আকাশগঙ্গা নাম মিল্কি ওয়ে, এবং নিকটতম যেটি ছায়াপথ, সেটা হচ্ছে অ্যান্ড্রোমিডা। ঠিক আছে, সূর্য যে ছায়াপথ অবস্থায় সেটা হচ্ছে আকাশগঙ্গা বা মিল্কি ওয়ে, নিকটতমটা হচ্ছে অ্যান্ড্রোমিডা। নক্ষত্র, নিকটতম নক্ষত্র, সূর্য নিজে একটা নক্ষত্র, এর নিকটতম নক্ষত্র হচ্ছে প্রক্সিমা সেন্টারাই, এবং উজ্জ্বলতম হচ্ছে লুব্ধক। ধূমকেতু হচ্ছে হেলির ধূমকেতু, 76 বছর পর দেখা যায়, পরবর্তী 2062 সালে দেখা যাবে। এবং হেলবস ধূমকেতু 1995 সালে লাস্ট দেখা গিয়েছিল, হেলবস। উল্কা, বায়ুমণ্ডলে জ্বলে ওঠা পাথরের টুকরা হচ্ছে উল্কা, যাকে শুটিং স্টার বলা হয়। উল্কা, পাথরের টুকরা হচ্ছে উল্কা। এবার আমরা সৌরজগতের গ্রহতে যাই। বুধ, শুক্র, পৃথিবী, মঙ্গল, বৃহস্পতি, শনি, ইউরেনাস, নেপচুন। তো মূলত বুধ, শুক্র, পৃথিবী, মঙ্গল এই চারটাকে বলা হয় অভ্যন্তরীণ গ্রহ। বৃহস্পতি, শনি, ইউরেনাস, নেপচুন এদেরকে বলা হয় বহিস্থ গ্রহ। হ্যাঁ, এদেরকে প্রথম চারটাকে বলা হয় অভ্যন্তরীণ গ্রহ, পরে চারটাকে বলা হচ্ছে বহিস্থ গ্রহ। কেন বলা হয়? কারণ এই চারটা খুব কাছাকাছি থাকে সূর্যের। তো বুধ বা মার্কারি, এটি ক্ষুদ্রতম ও নিকটতম গ্রহ, সবচেয়ে কাছের এবং সবচেয়ে ছোট গ্রহ এই বুধ। আবর্তনকাল 88 দিন, উপগ্রহ এর নেই, এতে বায়ুমণ্ডল নেই, তাই প্রাণের অস্তিত্ব অসম্ভব। শুক্র বা ভেনাস, এটি শুকতারা বা সন্ধ্যাতারা হিসেবে পরিচিত, পৃথিবীর যমজ বলা হয় এই শুকতারাকে। আবর্তনকাল 225 দিন, এরও কোনো উপগ্রহ নেই। সবচেয়ে উজ্জ্বল উত্তপ্ত নক্ষত্র উজ্জ্বল ও উত্তপ্ত গ্রহ এটা নক্ষত্র না, কিন্তু এটা একটি গ্রহ, এই হচ্ছে শুক্র। পূর্ব থেকে পশ্চিম দিকে এটি ঘুরে, উল্টা দিকে। সকল গ্রহ হচ্ছে পশ্চিম থেকে পূর্ব দিকে ঘুরে, কিন্তু শুক্রই পূর্ব থেকে পশ্চিম দিকে ঘুরে। পৃথিবী, যেটি নীল গ্রহ, সবচেয়ে বেশি ঘনত্ব রয়েছে পৃথিবীতে। আবর্তনকাল 365 দিন, 5 ঘন্টা 48 মিনিট 47 সেকেন্ড। উপগ্রহ রয়েছে একটি চাঁদ। এর আকৃতি অভিগত গোলক, গোলক না অভিগত গোলক। গড় ব্যাস হচ্ছে 12,800 কিলোমিটার। 12,800 কিলোমিটার। মঙ্গল বা মার্স, এটি লাল গ্রহ। লাল গ্রহ কারণ হচ্ছে আয়রন অক্সাইডের কারণ, আয়রন অক্সাইড রয়েছে এর প্রচুর, এই জন্য এটি লাল গ্রহ। আবর্তনকাল 687 দিন। উপগ্রহ হচ্ছে 2টি, ফেবোস এবং ডিমোস। সৌরজগতের বৃহত্তম আগ্নেয়গিরি অলিম্পাস মমস এই মঙ্গলে অবস্থিত। এবার আসি বৃহস্পতি বা জুপিটার, গ্রহরাজ বা সবচেয়ে বড় গ্রহ এটি। আবর্তনকাল প্রায় 12 বছর। উপগ্রহ 95টি। নিজ অক্ষে আবর্তন বেগ সবচেয়ে বেশি এই বৃহস্পতির। গ্যানিমেড, সৌরজগতের বৃহত্তম উপগ্রহ। এর 95টি উপগ্রহ রয়েছে। এটা নিজেই সবচেয়ে বড় উপগ্রহ, এবং এর একটি উপগ্রহ হচ্ছে 95টি উপগ্রহের মধ্যে একটা হচ্ছে গ্যানিমেড, এবং এটি সৌরজগতের সবচেয়ে বড় উপগ্রহ। শনি বা স্যাটার্ন, দ্বিতীয় বৃহত্তম গ্রহ গ্রহ এটি। এটি উজ্জ্বল বলয় আছে, সবচেয়ে কম ঘনত্ব, সবচেয়ে বেশি ঘনত্ব পৃথিবী, সবচেয়ে কম হচ্ছে শনির। সবচেয়ে কম ঘনত্ব এটি, বিশাল সাগরের ছেলেদের ভেসে থাকবে, এত কম ঘনত্ব এর। আবর্তনকাল 29.5 বছর। উপগ্রহ রয়েছে 146টি। সর্বাধিক উপগ্রহ রয়েছে এই শনির। দ্বিতীয় সর্বাধিক হচ্ছে বৃহস্পতির 95টি, এর 146টি। টাইটান প্রধান উপগ্রহ, নিজস্ব বায়ুমণ্ডল আছে, শনির নিজস্ব বায়ুমণ্ডল আছে। ইউরেনাস সবুজ গ্রহ, প্রচুর মিথেন গ্যাস রয়েছে, এই জন্য এটি সবুজ গ্রহ, সবুজ ইউরেনাস। নেপচুন
শীতলতম বা শীতলতম গ্রহ এবং সবচেয়ে দূরবর্তী গ্রহ এটি, এবং প্রধান উপগ্রহ ট্রাইটন। খেয়াল করি, ট্রাইটন হচ্ছে নেপচুনের উপগ্রহ, আর টাইটান হচ্ছে শনির উপগ্রহ। শনির উপগ্রহ সবচেয়ে বেশি 145টি, বৃহস্পতির উপগ্রহ 95টি। শনির আবর্তনকাল 29.5 বছর, সবচেয়ে বেশি বলা যায় এগুলোর মধ্যে। বৃহস্পতির হচ্ছে 12 বছর আবর্তনকাল। গ্যানিমেড বৃহস্পতির উপগ্রহ। আহ ডিমোস ফোবস এগুলো হচ্ছে মঙ্গলের উপগ্রহ, 687 দিন আবর্তনকালে মঙ্গলের। এবং অলিম্পাস মমস এটি একটি আগ্নেয়গিরি এবং এটি মঙ্গলে অবস্থিত। 225 দিন লাগে আবর্তনকাল শুক্রের, এবং শুক্রকে পৃথিবীর যমজ বলা হয়। এখানে পৃথিবীর যমজ বলা হয় এটিকে। সবচেয়ে উজ্জ্বল এবং উত্তপ্ত গ্রহ এই শুক্র। এটি উল্টা দিকে ঘুরে, পূর্ব থেকে পশ্চিম দিকে ঘুরে। এবার আমরা আসছি চন্দ্রগ্রহণ ও সূর্যগ্রহণে। চন্দ্রগ্রহণ কখন হয়? চাঁদ যখন পৃথিবী ও সূর্যের মাঝখানে আছে। পৃথিবী এবং সূর্য গ্রহণ কার হয়? যাকে দেখা যায় না তা হয় গ্রহণ। অর্থাৎ সূর্যকে যদি দেখতে না পারি সূর্যগ্রহণ, চাঁদকে যদি দেখতে না পারি তাহলে চন্দ্রগ্রহণ। ঠিক আছে। সূর্যগ্রহণের ইংলিশ নাম হচ্ছে সোলার এক্লিপস, এবং চন্দ্রগ্রহণের ইংলিশ নাম হচ্ছে লুনার এক্লিপস। দুটো এক্লিপস, গ্রহণ হচ্ছে এক্লিপস, ECLIPS এক্লিপস। সূর্যগ্রহণ হচ্ছে সোলার, চন্দ্রগ্রহণ হচ্ছে লুনার। সান এক্লিপস না কিন্তু, সূর্য হচ্ছে সোলার, চন্দ্র হচ্ছে মুন এক্লিপস না কিন্তু, লুনার এক্লিপস। ওকে। তো চাঁদ যখন পৃথিবী ও সূর্যের মাঝখানে আসবে তখন পৃথিবী থেকে সূর্যকে আমরা দেখতে পারবো না, হয়ে যাবে সূর্যগ্রহণ। আর পৃথিবী যখন চাঁদ ও সূর্যের মাঝখানে চলে আসবে, তখন কিন্তু আমরা চাঁদকে দেখতে পাবো না, হয়ে যাবে চন্দ্রগ্রহণ। এইটা একটু ভুল কথা, চাঁদকে দেখতে পাবো না, চাঁদকে দেখতে পাবো ঠিক, মানে চাঁদে তো নিজস্ব কোনো আলো নাই। তো চাঁদকে দেখার জন্য সূর্য থেকে আলো আসতে হবে। এখন পৃথিবী যখন চাঁদের মাঝখানে চলে আসবে, চাঁদ এবং সূর্যের মাঝখানে চলে আসবে, তো চাঁদ পর্যন্ত আলো তো পৌঁছতে পারবে না, সুতরাং চাঁদকে আমরা দেখতে পাবো না। চাঁদ আলো পাবে না, আলো না পাইলে চাঁদকে আমরা দেখতে পাবো না। তো এই হলো অবস্থা। তো চাঁদ এবং সূর্য বিষয়টা কি, পৃথিবী যদি চাঁদ এবং সূর্যের মাঝামাঝি আসে তখন সেটা হয়ে যাবে, সরি, হ্যাঁ, পৃথিবী যদি চাঁদ সূর্যের মাঝামাঝি চলে আসে সেটা হয়ে যাবে চন্দ্রগ্রহণ, এবং এবং চাঁদ যদি পৃথিবী সূর্যের মাঝখানে চলে আসে তখন সেটা হয়ে যাবে সূর্যগ্রহণ। এবার আমরা দেখবো পৃথিবীর গতি, আহ্নিক গতি এবং বার্ষিক গতি। আহ্নিক গতি বা রোটেশন, বার্ষিক গতি বা রেভলিউশন। রোটেশনটা আস্তে ধীরে ঘুরে, মানে এটা খুব নর্মাল বিষয়, আর বার্ষিক গতিটা অনেক বড় বিষয়। তো পৃথিবী নিজ মেরুর উপর পশ্চিম থেকে পূর্ব দিকে ঘোরে। সৌরজগতের সকল গ্রহ পশ্চিম থেকে পূর্ব দিকে ঘোরে, শুধুমাত্র শুক্র পূর্ব থেকে পশ্চিম দিকে ঘোরে। তো আহ্নিক গতির কারণে পৃথিবী নিজ অক্ষের উপর পশ্চিম থেকে পূর্ব দিকে ঘোরে। সময়কাল হতে 23 ঘন্টা 56 মিনিট 4 সেকেন্ড। 23 ঘন্টা 56 মিনিট 24 ঘন্টা ধরে নেওয়া হয়, রাউন্ড ফিগার 24 ঘন্টা ধরে নেওয়া হয়। 23 ঘন্টা 56 মিনিট 4 সেকেন্ড। এর বেগ হচ্ছে নিরক্ষরেখা সবচেয়ে বেশি। আহ্নিক গতির বেগ নিরক্ষরেখায় সবচেয়ে বেশি। ওই যে পৃথিবীর পূর্ব থেকে পশ্চিম দিকে যে রেখাটা চলে গেছে সেইখানে সবচেয়ে বেশি, 1700 কিলোমিটার/ঘন্টা, এবং মেরুতে প্রায় শূন্য। নিরক্ষরেখায় আহ্নিক গতির বেগ সবচেয়ে বেশি। কত বেশি? প্রতি ঘন্টা 1700 কিলোমিটার। এবং মেরুতে শূন্য, গতিই নেই, আহ্নিক গতি মেরুতে নাই। এর ফলে কি হয়? আহ্নিক গতির ফলে দিন রাত সংগঠন হয়, দিন এবং রাত হয়, জোয়ার ভাটা হয়, সময় নির্ধারণ হয়, ছোট ছোট বিষয়গুলো। এখানে ফ্রেলের সূত্র রয়েছে। ফ্রেলের সূত্রটা কি? যে বায়ু প্রবাহ উত্তর গোলার্ধে ডান দিকে এবং দক্ষিণ গোলার্ধে বাম দিকে বেঁকে যায়। বায়ু প্রবাহ যেটা, সেটা উত্তর গোলার্ধে চলে যায় ডান দিকে বেঁকে যায়, এবং দক্ষিণ গোলার্ধে বাম দিকে বেঁকে যায়। বায়ু প্রবাহ উত্তর গোলার্ধে ডান দিকে, দক্ষিণ গোলার্ধে বাম দিকে বেঁকে যায়, এটাকে বলা হয় ফেরেলের সূত্র। এবার সে বার্ষিক গতি বা রেভলিউশন। পৃথিবী সূর্য কেন্দ্র করে উপবৃত্তাকার কক্ষপথে ঘুরছে, এই উপবৃত্তাকার কক্ষপথে ঘুরছে, এটাকে বলা হচ্ছে বার্ষিক গতি। বার্ষিক গতির ফলে পৃথিবী সূর্যকে কেন্দ্র করে উপবৃত্তাকার কক্ষপথে ঘুরছে। সময়কাল 365 দিন 5 ঘন্টা 48 মিনিট 47 সেকেন্ড। বেগ গড়ে সেকেন্ডে প্রায় 30 কিলোমিটার, প্রতি সেকেন্ডে 30 কিলোমিটার করে, খুব একটা বেশি না কিন্তু, প্রতি সেকেন্ডে 30 কিলোমিটার করে। ফলাফল, এর ফলে কি হয়? দিন রাত্রি হ্রাস বৃদ্ধি ঘটে। দিন রাত্রি হয় আহ্নিক গতির কারণ, দিন রাত্রি হ্রাস বৃদ্ধি ঘটে বার্ষিক গতির ফলে। ঋতু পরিবর্তন হয়, বছর গণনা হয় এই বার্ষিক গতি থেকে। অধিবর্ষ লিপ ইয়ার কি? অতিরিক্ত 5 ঘন্টা 48 মিনিট 47 সেকেন্ড সমন্বয় করতে প্রতি 4 বছর পর ফেব্রুয়ারি মাস 29 দিনে হয়। এই জন্য অধিবর্ষ বা লিপ ইয়ার হয়তো আমরা সবাই জানি 4 বছর পর কেন হয়। কারণ ওই যে আমরা 365 দিন 5 ঘন্টা 48 মিনিট 47 সেকেন্ড, 365 দিনের পরে 5 ঘন্টা 48 মিনিট 47 সেকেন্ড এক্সট্রা থাকে, এইটাকে সমন্বয় করার জন্য প্রতি 4 বছরে সমন্বয় করা হয়। প্রতি 4 বছর মিলে, যেহেতু 5 ঘন্টা প্রায়, তো 4 5 20, আবার ওদিকে মিনিট আছে 48 মিনিট করে, সমন্বয় করে 24 ঘন্টা হয়ে যায়। তো মানে একদিন বেশি হয়ে যায়। তো প্রতি 4 বছর পর পর একদিন করে বাড়ায় দেওয়া হয় সমন্বয় করার জন্য। ওকে, আমরা অধিবর্ষ জিনিসটা কনসেপ্টটা দেখলাম, আমরা ফেরেলের সূত্র দেখলাম, ফেরেলের সূত্র আহ্নিক গতি এখানে আলোচনা করলাম আমরা। এবং
দেখলাম যে দিন রাত ঘটে, জোয়ার ভাটা সময় নির্ধারণ ঘটে আহ্নিক গতির কারণে, দিন রাতে হ্রাস বৃদ্ধি, ঋতু পরিবর্তন, বছর গণনা করেছে বার্ষিক গতির কারণে। এই স্লাইডের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় এই যে কোন গতির ফলে কি ঘটে বা কোন জিনিসটা কোন গতির ফলে ঘটে, ঠিক আছে? এটাই আমরা উপবৃত্তা কক্ষপথ চরম অবস্থান একটু দেখে নেই। এটা একটু কনফিউজিং জিনিস, একটু বুঝতে পারলেই হয়ে যাবে। আগে দেখি অনুসুর, তারপর দেখবো অপসুর। নাম দেখেই বুঝবো। আগে ইংলিশটা দেখি। অনুসুর ইংলিশ হচ্ছে পেরিহেলিয়ন, আর অপসুর হচ্ছে অ্যাভেলিয়ন। পেরিহেলিয়ন, অ্যাভেলিয়ন, পেরিহেলিয়ন, পেরিহেলিয়ন এবং অ্যাভেলিয়ন। অ্যাভেলিয়ন হচ্ছে অপসুর, পেরিহেলিয়নটা হচ্ছে অনুসুর। জিনিসটা কি? জিনিসটা হচ্ছে পৃথিবীর সূর্যের সবচেয়ে নিকটে থাকবে। অনুসুরে পৃথিবী সূর্য সব, এই যে চিত্র দেখে বুঝতেছি এটা সূর্য, এটা পৃথিবী। এই যে যেহেতু উপবৃত্তাকার কক্ষপথ, সুতরাং ঘুরতে 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 কোনো সময় অনেক দূরে চলে যাবে, সবচেয়ে দূরে চলে যাবে। যখন সবচেয়ে দূরে চলে যাবে তখন সেটাকে বলা হচ্ছে অপসুর, অপসুর অপ হয়ে যাচ্ছে। যখন কাছে আছে সেটাকে বলে অনুসুর। ব্যাপারটা অনুশাসন, মানে কোনো কিছু যখন মানতে চাই তখন সেটা অনুশাসন, ধর্মীয় অনুশাসন। হ্যাঁ, তো অনুশাসন মানে মানতে চাই, মানে কাছে যখন আসে অনুশাসন, এটাকে পেরিহেলিয়াম বলা হয়, পেরিহেলিয়ন বলা হয়। তো সূর্য, পৃথিবী যখন সূর্যের একদম কাছে আসবে তখন সেটাকে বলা হচ্ছে অনুসুর, আর পৃথিবী যখন সূর্য থেকে সবচেয়ে দূরে চলে যাবে তখন সেটাকে বলা হচ্ছে অপসুর। সেই অংশ অবস্থানে বলা হচ্ছে অপসুর, ওই সময়টাকে বলা হচ্ছে অপসুর। তো অনুসুর কখন? পৃথিবী সূর্যের সবচেয়ে কাছাকাছি কখন আসে? 1 থেকে 3 জানুয়ারি। অপসুর কখন? পৃথিবী সূর্য থেকে সবচেয়ে দূরে চলে যায় 1 থেকে 4 জুলাই। 1 থেকে 3 জানুয়ারি, 1 থেকে 4 জুলাই। তাহলে অনুসুর হয় 1 থেকে 3 জানুয়ারি পেরিহেলিয়ন, এবং অপসুর হয় 1 থেকে 4 জুলাই অ্যাভেলিয়ন। নিশীথ সূর্যের দেশ কি? দেশ কোনটি? নরওয়ে। নরওয়ের হ্যামারফেস্ট বন্দরটা হচ্ছে নিশীথ সূর্যের দেশ। এটি কি হয়? 21 জুনের সময় উত্তর মেরুতে সূর্য অস্ত যায় না, তাই গভীর রাতে সূর্য দেখা যায়। নিশীথ সূর্যের দেশ মানে কি? মানে ওইখানে সূর্যটা সবসময় দেখা যাচ্ছে। হ্যাঁ, গভীর রাত হয়ে গেলেও সূর্য দেখা যাচ্ছে, অস্ত যাচ্ছে না। কখন সেটা ঘটে? 21 জুন, 21 জুনে সেটা ঘটে। ঠিক আছে, উত্তর মেরুতে সূর্য অস্ত যায় না, 21 জুনের সময় উত্তর মেরুতে সূর্য অস্ত যায় না, তাই গভীর রাতে সূর্য দেখা যায়। এটা নিজেদের জন্য নিশ্চিত শীতের দিবস বলা হয় নরওয়েকে। নরওয়ের আরো স্পেসিফিক্যালি হ্যামারফেস্ট বন্দর থেকে এটা দেখা যায়। ঠিক আছে, অনেক গভীর রাতে সূর্য দেখা যাচ্ছে, অন্ধকার হয়নি, আলো যায়নি, মানে রাত বা দিন আছে এখনো। তো অপসর অভিসর আমরা বলে ফেললাম। এবার ঋতু পরিবর্তন ও গুরুত্বপূর্ণ তারিখটা একটু বোঝার ট্রাই করি। ঋতু পরিবর্তন এবং গুরুত্বপূর্ণ তারিখ। এখানে আমরা দেখতে পাচ্ছি যে সূর্য এবং সূর্যকে কেন্দ্র করে পৃথিবী প্রদক্ষিণ করছে বা ঘুরছে, এবং ঘুরতে ঘুরতে আবার এইখান থেকে শুরু হয়ে গেলে ঘুরতে ঘুরতে আবার কিন্তু এখানেই পৌঁছাবে। তো এই যে ঘুরবে, ঘুরতে ঘুরতে এক একটা সময় এক এক রকম আচরণ হয়। মানে পৃথিবী তো নিজের কক্ষপথে ঘুরছেই, মানে পশ্চিম থেকে পূর্ব দিকে ঘুরছেই, আবার সূর্যকে প্রদক্ষিণও করছে, সূর্যকে কেন্দ্র করে ঘুরছে। মানে একসাথে 2 রকমের রোটেশন কিন্তু হচ্ছে, একটা রোটেশন একটা হচ্ছে রেভলিউশন, দুইটা হচ্ছে একসাথে। হ্যাঁ, এখানে আমরা 3টা ডেট দেখবো, সরি 4টা ডেট দেখবো। 4টা ডেটে 4 রকমের ঘটনা ঘটে। কিভাবে ঘটনা ঘটে? 21 মার্চ, 22 ডিসেম্বর, 23 সেপ্টেম্বর, 21 জুন। 4টা ডেট দেখছি, 4টা ডেটে 4 রকমের ঘটনা ঘটে। একটু বুঝে বুঝে খেয়াল করি জিনিসটা, মুখস্থ করবো বাট বুঝে বুঝে খেয়াল করি। 21 মার্চ কি ঘটে? এটাকে ইংলিশে বলা হচ্ছে ভার্নাল ইকুইনক্স। ভার্নাল ইকুইনক্স ঘটে। মহাবিষুব বা বাসন্ত বিষুব বলা হয়। 21 মার্চকে মহাবিষুব বা বাসন্ত বিষুব বলা হয়। কেন? কারণ সূর্য নিরক্ষরেখার উপর থাকে, সূর্য নিরক্ষরেখার ঠিক উপরে থাকে, কিরণ দেয়। এই জন্য এখানে দিন রাত সর্বত্র সমান হয়ে যায়। ভার্নাল ইকুইনক্স, এই যে ইংলিশটা বুঝতে, ইকুইনক্স মানে ইকুয়াল হয়ে যায়। ঠিক আছে, 21 মার্চ। এবং আমরা একটু আগে দেখলাম যে একুশ 21 জুনে একটা ঘটনা ঘটে, নিশি সূর্য দেশে একটা ঘটনা ঘটে। তো এটা আমরা 21 জুনে পরে আসছি, আমরা 21 মার্চ নিয়ে কাজ করি। তো ভার্নাল ইকুইনক্সে কি হচ্ছে? যে দিন রাত সর্বত্র সমান থাকতেছে, নিরক্ষরেখার উপর দিন রাত সর্বত্র সমান থাকতেছে। এটাকে বলা হচ্ছে মহাবিষুব বা বাসন্ত বিষুব। 21 মার্চের পর মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর। একদম ডিসেম্বর চলে গেলাম। 21-এর পর 22 ডিসেম্বর, 21 মার্চের পর 22 ডিসেম্বর, যাকে বলা উইন্টার সোলেস্টিস। এটাকে বলা হচ্ছে মকর সংক্রান্তি বা দক্ষিণায়ন। এখানে কি ঘটে? সূর্য মকর ক্রান্তি রেখার উপর থাকে। মকর ক্রান্তি রেখা কোনটা? আমরা দেখছিলাম কিন্তু 23.5 ডিগ্রি। হ্যাঁ, 23.5 ডিগ্রি, 23.5 ডিগ্রি দক্ষিণ যে রেখা, 23.5 ডিগ্রি দক্ষিণ অংশটাকে বলা হচ্ছে মকর, মকর ক্রান্তি রেখা। সূর্য মকর ক্রান্তি রেখার উপর থাকে। তাহলে সূর্য নিরক্ষ রেখার উপরে থাকলে থাকতেছে হচ্ছে 21 মার্চ মহাবিষুব হয়ে যাচ্ছে। সূর্য মকর ক্রান্তি রেখার উপর যদি থাকে তখন কি হচ্ছে? উত্তর গোলার্ধে ক্ষুদ্রতম দিন হবে, দীর্ঘতম রাত হবে। কেন? কারণ সূর্য থাকতেছে মকর ক্রান্তি রেখার উপরে। মকর ক্রান্তি রেখা মানে কি?
মকরক্রান্তি রেখা মানে হচ্ছে 23.5 ডিগ্রি, সে দক্ষিণে অবস্থান করছে। তার মানে দক্ষিণে যেহেতু অবস্থান করছে সূর্য, ওই যে আমাদের দক্ষিণায়ন বলা হচ্ছে। যেহেতু সূর্য দক্ষিণে অবস্থান করবে, সুতরাং দক্ষিণের দিনটা বড় হবে। দক্ষিণের দিন বড় হলে উত্তরের দিন ছোট হবে। যদি উত্তরের দিন ছোট হয় তাহলে রাত বড় হবে। ইজি। সো উইন্টার সোলস্টিস বাই ডিসেম্বর তাহলে কি হচ্ছে? দক্ষিণায়ন বা মকর সংক্রান্তি হচ্ছে। ওকে, এবার আসি আমরা 23 সেপ্টেম্বর, যেটাকে বলা হয় যে 23 সেপ্টেম্বর, যেটাকে বলা জল বিষুব বা শারদ বিষুব। এটাই ইকুইনক্স, মানে এখানেও সমান হবে, কিন্তু সেটা হচ্ছে ভার্নাল ইকুইনক্স না, সেটা হচ্ছে অটোমনাল ইকুইনক্স। অটামনাল ইকুইনক্স, জল বিষুব বা শারদ বিষুব। এখানে সূর্য নিরক্ষরেখার উপরে পড়ে, ওখানেও কিন্তু সূর্য নিরক্ষরের উপর পড়ছিল, এখানেও সূর্য নিরক্ষরের উপর পড়ছে, এবং দিন রাত সর্বত এখানেও সমান। তাহলে দিন রাত সমান, এটা দুই সময় হয়, 21 মার্চ হয় এবং 23 সেপ্টেম্বর হয়। 21 মার্চ এবং 23 সেপ্টেম্বর। 21 মার্চ 23 সেপ্টেম্বর, এবং 21 মার্চ থেকে বলা হচ্ছে ভার্নাল ইকুইনক্স, এবং 23 সেপ্টেম্বর হচ্ছে অটামনাল ইকুইনক্স। কিন্তু 21 মার্চের যেই ভার্নাল ইকুইনক্স, এটাকে বলা হচ্ছে মহাবিষুব বা বসন্ত বিষুব, কিন্তু 23 সেপ্টেম্বরের যেটা হয় সেটাকে বলা জল বিষুব বা শারদ বিষুব। এবং সর্বশেষ 21 জুন, যাকে বলা সামার সলেস্টিস। সামার সলেস্টিস, এখানে কর্কট সংক্রান্তি বা উত্তরায়ণ ঘটে। তাহলে দক্ষিণায়নে যা ঘটে তার ঠিক উল্টা ঘটনা এখানে ঘটবে। সূর্য কর্কট ক্রান্তি রেখার উপর লম্বভাবে কিরণ দিবে, এর ফলে উত্তর গোলার্ধে দীর্ঘতম দিন হবে, ক্ষুদ্রতম রাত হবে, দক্ষিণ গোলার্ধে উল্টা ঘটনা ঘটবে। তো এখান থেকে প্রত্যেকটারই, এই চারটারই একটা করে লাইন জাস্ট মনে রাখতে হবে, এটার নাম এবং এটা কি বলা হয়, এটুকু জানলেই বাকিটা মনে থাকবে, বাকিটা বোঝা যাবে, বাকিটা বের করা যাবে। হ্যাঁ, মুখস্থ করতে হবে আমাদেরকে। প্রথম 4টা ডেট মুখস্থ করতে হবে শুধু: 21 মার্চ, 22 ডিসেম্বর, 23 সেপ্টেম্বর, 21 জুন। সিরিয়ালি 21 মার্চ, 22 ডিসেম্বর, 23 সেপ্টেম্বর, 21 জুন। এর মধ্যে 21 মার্চ এবং 23 সেপ্টেম্বর, এই দুইটাতে দিন রাত সর্বোচ্চ সমান, কারণ সূর্য নিরক্ষরেখার উপর লম্বভাবে কিরণ দিচ্ছে, দিন রাত সমান। 21 মার্চকে বলা হচ্ছে মহাবিষুব বা বাসন্ত বিষুব, এবং 23 সেপ্টেম্বরকে বলা হচ্ছে জলবিষুব বা শারদ বিষুব। 22 ডিসেম্বরে কি হচ্ছে? মকর সংক্রান্তি বা দক্ষিণায়ন। এবং 21 জুনে কি হচ্ছে? কর্কট সংক্রান্তি বা উত্তরায়ণ। ঠিক আছে, 22 ডিসেম্বর হচ্ছে দক্ষিণায়ন, 21 জুনে হচ্ছে উত্তরায়ণ, এবং 22 ডিসেম্বরকে দক্ষিণায়নটাকে বলা হচ্ছে উইন্টার সোলেস্টিস, এবং সামার সোলেস্টিস হচ্ছে 21 জুনকে। ওকে, ডান। এর মাধ্যমে আমরা আজকের আলোচনা শেষ করে ফেলাম, এবং আমরা নেক্সট যে আলোচনা করব সেই আলোচনা আমরা আজকে যেমন ভূগোলের প্রথম পার্ট নিয়ে আলোচনা করেছি, নেক্সট দিন আমরা ভূগোলের দ্বিতীয় পার্ট নিয়ে আলোচনা করবো ইনশাল্লাহ। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকেন, ভালো থাকেন। আসসালামু আলাইকুম।